ছোটবেলায় অনেক ভূতের গল্প শুনেছেন বা ডাইনির গল্প শুনেছেন। বিশ্বাস করুন, যদি গল্পগুলো আজ গল্পই থাকতো তাহলে আমাদেরকে এই পর্বটা আজ করতে হতো না। ডাইনির অপবাদ বা ডাইনি প্রথা আমাদের সমাজের মানসিক জড়তাগুলির মধ্যে অন্যতম। ভাবতে পারেন, একটা সময় সতীদাহ প্রথার মাধ্যমে যতজনের মৃত্যু হতো তার ঠিক দ্বিগুণ হত্যা করা হতো ডাইনি অপবাদে। চলুন আজকে আমরা এই ডাইনি প্রথা সম্পর্কে আলোচনা করব আমাদের এই পর্বে। ডাইনি প্রথা প্রাচীন কাল থেকেই চলে আসা আমাদের সমাজের এক কলঙ্ক। অনেক পুরাতন সংস্কৃত সাহিত্যেও এর উল্লেখ পাওয়া যায়। এমনকি কলোনিয়াল আমেরিকা এবং মডার্ন ইউরোপেও এর প্রচলন ছিল 17th এবং 18th সেঞ্চুরির দিকে। যদিও ভারতের ডাইনি অপবাদে হত্যা বা ডাইনি প্রথা সম্পর্কে সাহিত্যে উল্লেখ পাওয়া যায়, কিন্তু ভারতের জুডিশিয়ারিতে এর কোনো নথি পাওয়া যায় না। তার একমাত্র কারণ হলো, ভারতের ডাইনি অপবাদে যে হত্যা হতো তার বেশিরভাগগুলি হতো মব লিঞ্চিং, যার কোনো নথি থাকতো না। 1792 সালে প্রথম ডকুমেন্টেড এভিডেন্স পাওয়া যায়, কারণ সে সময় ভারতবর্ষের অনেক জায়গায় সাঁওতাল সম্প্রদায়ের অনেকজনকে ডাইনি অপবাদে জায়গায় জায়গায় হত্যা করা হচ্ছিল। তখন যেহেতু কলোনিয়াল ব্রিটিশ সরকারের শাসন ছিল, তাই তারা প্রথম এভিডেন্স ডকুমেন্ট করে। 19 শতকে ব্রিটিশ শাসিত ভারতে এই উইচ হান্টিং বা ডাইনি অপবাদে হত্যার পরিমাণ বৃদ্ধি পায়। আসলে বৃদ্ধি পায় বললে হয়তো ভুল হবে, প্রথম নথিভুক্ত হওয়ার ফলে সর্বসমক্ষে আসে। সরকারি ডেটা অনুযায়ী 19 শতকের একটা সময় প্রায় 1000 জনেরও বেশি মহিলাকে ডাইনি অপবাদে হত্যা করা হয়েছিল, যা সেই সময় সতীদাহ প্রথার ফলে মৃত্যুর হারের প্রায় দ্বিগুণ ছিল। একটা সময় এই ডাইনি অপবাদে দাগিয়ে দেওয়া মহিলাদের হত্যা করার জন্য স্পিরিচুয়াল লিডারদের একটা গ্রুপ তৈরি করা হতো, যাদেরকে বোপাস বা বাঘাত বলা হতো। ডাইনি বলে দাগিয়ে দেওয়া মহিলার উপর অভিযোগ হতো ব্ল্যাক ম্যাজিক করার এবং এর শক্তির মাধ্যমে অন্যান্য মানুষের ক্ষতি করার, এমনকি রক্তপিপাসু হওয়ারও অভিযোগ উঠত। ভাবতে অবাক লাগলেও এখনো কিছু মানুষ এসবকে বিশ্বাস করেন। ব্রিটিশ অথরিটি এই উইচ হান্টিংকে বা ডাইনি অপবাদে হত্যাকে বন্ধ করার জন্য 1840 এবং 60-এর দশকে বেশ কিছু ব্যান আরোপ করে এই উইচ হান্টিং এর উপর পূর্ব ভারত জুড়ে। স্পিরিচুয়াল লিডার্সরা, অর্থাৎ যারা এই ডাইনি বলে দাগিয়ে দেয়, এবং বোপাস বা বাঘাতরা যারা উইচ হান্টিং করে অর্থাৎ ডাইনি অপবাদে হত্যা করে, তাদের জন্য সিরিয়াস পানিশমেন্টের কথা বলা হয়, এমনকি ডেথ সেন্টেন্সের কথাও বলা হয়। প্রথম দিকে এই ল বা ব্যান বেশ সাকসেসফুল হয়েছিল, ধীরে ধীরে এর কালচারও কমে এসেছিল, কিন্তু পরবর্তীতে আবার এর বিশাল আকার রূপ নেয় এবং তার সঙ্গে শুরু হয় মব লিঞ্চিং। একদম প্রথমে অবশ্য লোকাল ইন্ডিয়ানরা এই ব্যানকে মেনে নিতে চায়নি। তাদের মনে হয়েছিল যে তাদের আস্থায় আঘাত করা হচ্ছে, ইভিল সুপারন্যাচারাল ফোর্সকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। একটা সময় উইচই কলোনিয়াল পাওয়ারের সিম্বল হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে। 1855 সাল নাগাদ আমাদের দেশে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। দুঃখজনক বিষয় হলো, এই বিদ্রোহ চলাকালীন সাধারণ মানুষের বা এই সাঁওতাল বিদ্রোহীদের একটা প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল উইচ হান্টিং বা ডাইনি অপবাদে হত্যা। সেই সময় অনেক মহিলাকে ডাইনি অপবাদে হত্যা করে সাঁওতাল বিদ্রোহীদের লিডাররা। আবার 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ছোটনাগপুর রিজিয়নে সিপাহী বিদ্রোহের লিডাররা তাদের বিদ্রোহীদের সুযোগ করে দেয় এই উইচ হান্টিং করার। এর মাধ্যমে তারা নিজেদের আস্থাকে এবং পলিটিক্যাল পাওয়ারকে রিএস্টাবলিশ করার চেষ্টা করেছিল। এর ফলে সেই সময় ডাইনি অপবাদে হত্যার সংখ্যাও অনেক বৃদ্ধি পায়। বর্তমান সময়ে ধীরে ধীরে আমাদের সমাজ শিক্ষিত হয়ে উঠেছে, তাই এর প্রচলনও গোটা ভারত জুড়ে কমেছে। কিন্তু উত্তর ভারত এবং মধ্য ভারতের বেশ কিছু গ্রাম্য এলাকায় আজও এর প্রচলন লক্ষ্য করা যায়। যদি স্টেট হিসাবে দেখি, সব থেকে বেশি ঝাড়খণ্ড স্টেটে এখনও এর প্রচলন লক্ষ্য করা যায়। 2001 থেকে 21 পর্যন্ত সময়কালে প্রায় 593 জন ডাইনি অপবাদে হত্যার নথি পাওয়া যায় সরকারি ডেটাতে, শুধু ঝাড়খণ্ড থেকে। আর ডকুমেন্টেড ছাড়া যে কত আছে সেসব তো বাদই দিলাম। এছাড়াও আসাম, ছত্তিশগড়, বিহার, এমপি এবং উড়িষ্যাতেও এর বেশ কিছু প্রচলন দেখা যায়। এই অপবাদ সাধারণত ট্রিগার্ড হয় ছোট ছোট কারণে, যেমন ধরুন বাড়ির কেউ অসুস্থ হলো, বা সে বছর ফলন কম হলো, বা সে বছর ফসল ফলিয়ে লস হলো। এসব ছোট ছোট কারণে এই অপবাদ ট্রিগার্ড হয় মানুষের কাছে। প্রথমে খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়াল লিডাররা যারা এই বুজরুকিকে প্রশ্রয় দেয়, তারা গুনতুক করে দেখে যে এর জন্য দায়ী কে, এবং এই নিয়ে নিশ্চয়ই বলতে হবে না এটা সবটাই ভাঁওতা। তারপর যাকে দায়ী করা হয় তাকে ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয় এবং হয় হত্যা করা হয়, না হলে গ্রাম তাকে ছাড়তে বাধ্য করা হয়। 2000 থেকে 2021 সাল পর্যন্ত এই সময়কালে আমাদের গোটা ভারত জুড়ে ডেটা অনুযায়ী প্রায় 3077 জনকে হত্যা করা হয়েছে ডাইনি অপবাদে। আর এটা শুধুমাত্র নথিভুক্ত ডেটা, অনথিভুক্ত আরও অনেক
ডাইনি অপবাদে হত্যার পদ্ধতিও প্রচণ্ড নৃশংস। আসলে এই অপবাদে বিশ্বাসী মানুষরা মনে করেন তারা আত্মাকে পিউরিফাই করছেন। চরম মারধর এবং সেক্সুয়ালি অ্যাসল্ট তো বটেই, এর সঙ্গে অনেক ক্ষেত্রে হাত পা কেটে পর্যন্ত দেওয়া হয়। অনেক সময় দেখা গেছে জীবন্ত অগ্নিদগ্ধ পর্যন্ত করা হয়েছে দাগিয়ে দেওয়া মহিলাকে। ডাইনি অপবাদে দাগী মহিলাকে যেমন শারীরিক টর্চার সহ্য করতে হয়, তেমনই পাবলিক হিউমিলিয়েশনও সহ্য করতে হয়। 2009 সালের ঝাড়খণ্ডের একটি ঘটনার কথা বলি। দেওঘর ডিস্ট্রিক্টের 5 জন মহিলাকে এই ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয় এবং সেখানকার গ্রামের লোকজন এতটাই নৃশংস যে তাদেরকে উলঙ্গ করে গোটা গ্রাম ঘোরানো হয় এবং শেষে মানুষের বিষ ঠাকেতে বাধ্য করা হয়। কতটা ভয়ঙ্কর হতে পারে এটা বুঝতে পারছেন? দেখুন, উইচ হান্টিংয়েরও কিন্তু কয়েকটি ফ্যাক্টর আছে। যেমন ধরুন, উইচ হান্টিং সব থেকে বেশি সেখানে হয় যেখানকার মানুষ সোশিও ইকোনমিক দিক থেকে পিছিয়ে পড়া। ঝাড়খণ্ডে এর প্রচলন সব থেকে বেশি, কারণ এখানকার প্রায় 40% মানুষ এখনও প্রভার্টি লাইনের নিচে। এর ফলে সেখানকার বেশিরভাগ মানুষই যেমন শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর, তেমনই তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবও রয়েছে। অনেক দরিদ্র এলাকায় আজও মিনিমাম মেডিকেল ফ্যাসিলিটি পর্যন্ত নেই। এছাড়া সচেতনতার অভাবে হাইজিনও মেনটেন হয় না। এর ফলে ট্রিটমেন্টযোগ্য ছোট রোগও বৃহৎ আকার নেয় ট্রিটমেন্টের অভাবে। গরিব অশিক্ষিত মানুষজন কোনো রোগ তার এলাকায় ছড়িয়ে পড়লেই ধর্মগুরুদের কাছে যান এবং তাদের প্ররোচনায় বিশ্বাস করে বসেন ব্ল্যাক ম্যাজিক, ডাইনি প্রথার মতো বিষয়গুলিতে। শস্য ফলনেও সমস্যা হলে তারা ব্ল্যাক ম্যাজিককেই দায়ী করে বসেন। আসল কারণ তারা জানতেও চেষ্টা করেন না। 2019 সালে একটি জয়েন্ট স্টাডি হয় দ্য উত্তরাখণ্ড স্টেট কমিশন ফর উমেন এবং অ্যাকশন এইড কমিশন মিলে, যাতে জানা যায় প্রায় 27% উইচ হান্টিং ট্রিগার্ড হয় শিশুদের হেলথ ইস্যু থেকে এবং প্রায় 43.5% এই উইচ হান্টিং ট্রিগার্ড হয় বয়স্কদের হেলথ ইস্যু থেকে, যেটা খুব সহজেই কিওর করা যেত ট্রিটমেন্টের মাধ্যমে, কিন্তু সচেতনতার অভাবে তারা ভুক্তভোগী। তার ফলস্বরূপ উইচ হান্টিং। অনেক ক্ষেত্রে দেখা গেছে ডাইনি অপবাদের পিছনে সম্পত্তির লোভও কাজ করে। অনেক জায়গায় মূলত বিধবাদের যাদের সন্তান সন্ততি নেই তাদেরকে খুব সহজেই ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয়, আর এটা মূলত করে তার ফ্যামিলির লোকজন বা তার প্রতিবেশীরা, যার ফলে হয় তাকে তার গ্রাম ছাড়তে বাধ্য করা হয় বা তাকে হত্যা করা হয়। এর ফলে তার সম্পত্তি বা জায়গা জমি সবই দখল করে তার ফ্যামিলির লোকজন বা তার প্রতিবেশীরা। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে সমাজে শিক্ষার প্রসার নেই সেই সমাজে নারীর সম্মানেরও অভাব রয়েছে। অনেক মহিলারা যারা আউটস্পোকেন হন বা তর্ক করতে সক্ষম হন তাদেরকে চুপ করিয়ে দেওয়ার জন্য অনেক সময় ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয়। কিছু ফেমিনিস্টদের মতে পুরুষতান্ত্রিক গ্রাম্য সমাজে উইচ হান্টিং হলো অনেক ক্ষেত্রে মহিলাদের অধীনস্থ করার একটা সুপ্ত মানসিক ইচ্ছা। তানভি যাদের মতে ডাইনি বলে দাগিয়ে দেওয়া মহিলাকে মারধর করা হয়, উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়, তাকে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করা হয়। এগুলি আসলে মহিলা সমাজকে আতঙ্কিত করা হয় যাতে তারা পুরুষতান্ত্রিক নিয়মাবলীকে চ্যালেঞ্জ না করতে পারে। ফেমিনিস্ট শিক্ষা দাসের মতে ইয়াং উইডো যারা স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে বা নিজে প্রতিষ্ঠিত হতে চাইছে তাদেরকে অনেক সময়ই উইচ বলে বা ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয়। তার মূল কারণ হলো তারা যাতে সমাজের রীতির বাইরে বেরোতে চেষ্টা না করে। উইচ হান্টিংকে বা ডাইনি অপবাদে হত্যাকে প্রিভেন্ট করার জন্য বেশ কিছু আইন আনা হয়েছে স্টেট লেভেলে এবং ন্যাশনাল লেভেলেও। 2001 সালে ঝাড়খণ্ড স্টেট নিয়ে আসে দ্য প্রিভেনশন অফ উইচ প্র্যাকটিস অ্যাক্ট। এই অ্যাক্ট যেমন সামাজিক নৃশংসতা, হত্যা এবং হিউমিলিয়েশনকে প্রিভেন্ট করে, তেমনই ডাইনিদের ডাক্তার বলে দাবি করা প্রিস্টদেরকেও দোষী সাব্যস্ত করার অধিকার দেয়। 2021 সালে কেন্দ্রীয় সরকার প্রজেক্ট গরিমা লঞ্চ করে, যার উদ্দেশ্য ছিল এই উইচ হান্টিং বা ডাইনি অপবাদে হত্যাকে রোধ করা এবং এই যারা ভিকটিম আছেন তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বা কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে স্বয়ং নির্ভর করে আবার স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে আসা। এই প্রজেক্টের আরো উদ্দেশ্য ছিল যে এই অন্ধবিশ্বাসী সমাজের মধ্যে সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া বা সচেতনতা বৃদ্ধি করা। বর্তমানে 6টি রাজ্যে রাজস্থান, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা এবং আসাম, এই 6টি রাজ্যে স্পেসিফিক ল আছে উইচ হান্টিং রোধ করার জন্য। মহারাষ্ট্র এবং কর্ণাটকের লেজিসলেশনে উইচ হান্টিংকেও অন্যান্য অন্ধবিশ্বাসের সঙ্গে একই লতে বিচার করা হয়। একটা কথা বলা খুব জরুরি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ল তৈরি হয়েছে, এটা সত্য। কেন্দ্র সরকারও বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করছে, কথাও সত্য। কিন্তু সব থেকে চর্চিত বিষয় হলো ল এর ইমপ্লিমেশন নিয়ে। অভিযুক্তদের মাত্র 2% কনভিক্টেড হয়। বেশিরভাগ রিপোর্টেড কেস প্রপার ইনভেস্টিগেশনের অভাবে ডিসমিস হয়ে যায়, আর কিছু ভিকটিমদের কম্প্রোমাইজের কারণে অনেক ক্ষেত্রে রিমোট এলাকাতে রিপোর্ট নথিভুক্তই করা হয় না। কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যদিও এর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভিকটিমদের পাশে দাঁড়িয়েছে, যেমন সেন্টার অফ সোশ্যাল জাস্টিস এবং আনন্দির মতো নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলি এই ভিকটিমদের পাশে দাঁড়িয়েছে এবং লিগাল হেল্প করছে।
কিছু ইন্ডিভিজুয়াল সোশ্যাল অ্যাক্টিভিস্টও এর জন্য লড়াই করছেন। যেমন সবথেকে উল্লেখযোগ্য নাম হলো বিরুবালা বাহা, যিনি লাস্ট 15 বছর ধরে এর জন্য লড়াই করেছেন এবং বিভিন্ন জায়গায় ক্যাম্পেন করেছেন। আসামে প্রহিবিশন প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট ফর উইচ হান্টিং পাস হয়েছে, আর এর মূল আধার ছিলেন কিন্তু এই বিরুবালা রাভাই। যা মনে করা হয় এই আসামের প্রিভেনশন অ্যাক্ট এখনো পর্যন্ত আমাদের দেশের সব থেকে শক্তিশালী আইন উইচ হান্টিংয়ের বিরুদ্ধে। 2021 সালে এই রাভা দেবীকে তার এই কাজের জন্য তাকে প্রেস্টিজিয়াস পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হয়। গত 2 দশকে আমাদের দেশে এই ডাইনি অপবাদে হত্যার পরিমাণ প্রায় 4000 জন। তাই এই কথা তো বুঝতেই পারছেন যে এই জড়তা কিন্তু অত সহজে কাটবে না। আমাদের প্রয়োজন আরও শক্তিশালী আইন এবং তার ইমপ্লিমেশন, এবং তার থেকেও বেশি প্রয়োজন শিক্ষার প্রসার এবং সচেতনতার বৃদ্ধি। আজ আমাদের পর্ব এখানেই শেষ করছি। আজ এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো গল্প নিয়ে বা অন্য কোনো জড়তা নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।